আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। দ্রোহের আগুনে পুড়ে ছারখার হাসিনার ক্ষমতার মসনদ। ফ্যাসিবাদের কালো অক্টোপাস থেকে মুক্তির উল্লাসে মাতোয়ারা গোটা দেশ। ২৪-এর ৫ আগস্ট ১৬ বছরের অত্যাচার, নির্যাতন, গুম, খুন থেকে ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়ের দিন। আজ গণঅভ্যুত্থানের দিন। ফ্যাসিবাস্ট হাসিনা মুক্ত বাংলাদেশের ১ বছর পূর্তির দিন। খান আলমিন জানাচ্ছেন সেদিনকার ঘটনার প্রবাহ। নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। কি অপরাধটা কি করেছে? বাংলাদেশ থেকে দল পতন করতে হবে। মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিজয়ের লাল সূর্যটা তখনও খানিকটা দূর। কারফিউ ভেঙে চারপাশ থেকে ঢাকার দিকে সুনামির মতো ধেয়ে আসছে লাখ লাখ ছাত্র জনতা। ১৬ বছরের অত্যাচার, নির্যাতন আর লাল জুলাইয়ের সন্তানের বুকে রাষ্ট্রীয় বুলেটের আঘাতের পর ছাই চাপা দ্রোহ আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে। কিন্তু তখনও মরিয়া শেখ হাসিনার একান্ত অনুগত আইন শৃঙ্খলা বাহিনী আর আওয়ামী পেটোয়ালি। জনগণের টাকায় কেনা বন্দুকের নল জনগণেরই বুকের দিকে তাক করে প্রস্তুত হাসিনার মসনদ রক্ষায়। বাতাসে শীষ কাটে বুলেট, জেগে ওঠে জনতার বিদ্রোহ। তাজা রক্ত ঢেলে দেয় আবু সাইদ ওয়াসিম মুগ্ধদের মতো মিরাজ আর শত শত আনাস। ঢাকার চারদিকে গুলি গুলি আর গুলি। সেই গুলি বুকে নিয়ে হাসিনার ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে ছাত্র জনতা। সবার গন্তব্য একটাই, গণভবন। সেনাবাহিনী তখন আর জনগণের বিরুদ্ধে নেই, তারা আর গুলি ছোড়ে না। পুলিশ, বিজিবি আর র্যাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে বিজয়ের মুহূর্তকে ছোঁয়ার কাছাকাছি সবাই। দুপুরের দিকে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান। কারো আর বোঝার বাকি নেই, পরাধীনতার শিকল ভাঙার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। ছাত্র জনতার বিজয়ে চুরমার হয়ে গেছে শেখ হাসিনার ভীষণ ৪১। ক্ষমতার চেয়ার ছেড়ে ছোট বোন রেহানাকে নিয়ে কোনো রকমে পালিয়ে গেছেন ভারতে। গণভবন আর সংসদ ভবন হয়ে উঠেছে বিজয়ের মঞ্চ। যে ক্ষমতাকে হাসিনা ফেরাউন নমরুদের মতো অপ্রতিরোধ্য ভেবেছিল, আবাবিল পাখির মতো ছাত্র জনতা সেই ক্ষমতাকে ধ্বংসস্তূপে রূপ দিল। ১৬ বছরের অত্যাচার, নিপীড়ন, জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস থেকে। মুক্ত বাতাসে দাঁড়িয়ে দেশকে নতুন রূপে গড়ার প্রত্যয় সবার। খান আলামিন, আরটিভি। মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন বাংলাদেশ জনকল্যাণমুখী রাষ্ট্র হবে। ফ্যাসিস্ট সরকার ১.৫ যুগেরও বেশি সময় ধরে দেশে সুবিধাভোগী শ্রেণী প্রতিষ্ঠিত করেছিল বলেও অভিযোগ করেন ডক্টর ইউনূস। শাকিলা করিমের রিপোর্ট। ২৪
২৪-এর ৫ই আগস্ট ঠিক এক বছর আগে ন্যায্য অধিকারের দাবিতে ১৬ বছর বুকের ওপর চাপা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের রাস্তায় নেমেছিল দেশের মানুষ। ছিল না মৃত্যুর ভয়, বুক পেতে দাঁড়িয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নলের সামনে। শত শত গুলিও তাদের দমাতে পারেনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেই অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। অনুষ্ঠানে শহীদদের স্মৃতিচারণ করেন পরিবারের সদস্যরা। আমার সন্তানেরা যারা আহত হয়েছে তারা বিচার পায়নি, আমার সন্তান যারা শহীদ হয়েছে তারা বিচার পায়নি, আমার সন্তানেরা আবু সাহেদ মুগ্ধ হাজারো শহীদ শিখিয়ে দিয়েছে কিভাবে আমরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ২৪শে জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। সমস্বরে তারা বলে ওঠে, এবার ফ্যাসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। কোনো নিপীড়নের কাছে মাথা নত না করে জনকল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করার মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন অধ্যাপক ডক্টর ইউনূস। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দেশের সব জেলায় গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭১ সালের মুক্তিযোদ্ধাদের যেমন ভোলেনি বাংলাদেশ, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও ভুলবে না। বলেন, ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন। ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সকালে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জাতির উপর চেপে বসা দানবকে সরিয়ে এদেশের মহাজনী ব্যবস্থার চূড়ান্ত বিলোপের দিন ৫ আগস্ট। ছাত্র জনতার বিক্ষোভ আর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মাধ্যমে রাহমুক্ত হয় লাল সবুজের বাংলাদেশ। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, এক বছর আগে ২০২৪ সালের এই দিনে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। বলেন, আগামীর প্রতিটি ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। ৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের স্বাধীনতা অর্জন, স্বাধীনতা রক্ষা, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, এভাবেই ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে লাখো মানুষ হয়েছেন শহীদ। তিনি বলেন, ২১ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে সুযোগ দেয়া হবে না গণতন্ত্র হত্যার। কেউ যাতে আর তাবেদার রাষ্ট্র পরিণত করতে না পারে সেই লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দেন তারেক রহমান। মাহিদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আজ প্রধান উপদেষ্টার বক্তব্যের সংস্কার ও নির্বাচন নিয়ে নির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেন তিনি।
আমরা তো বারবার বলেছি একটা সময়টা জানা, তারিখটা জানা, যে কখন এটা দেওয়া হচ্ছে। এটা তো সম্পূর্ণ শিডিউল তো ঘোষণা করবে নির্বাচন কমিশন, কিন্তু সরকার সেটি করার ক্ষেত্রে সেটাকে ত্বরান্বিত করবেন এবং একটা ডেডলাইন দেবে। সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয়। এটা তো আমরা কি বলে ফ্যাসিবাদী আমলেই শুনেছি। সংস্কার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ। খুনি হাসিনার বিচার না করে নির্বাচন দিলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলটি ঢাকা মহানগর উত্তর শাখার গণমিছিলে তিনি এই মন্তব্য করেন। ছাত্র শিবিরও এই উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে। আরও জানাচ্ছেন এআর বাদল। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দলটির নেতাকর্মীরা যোগ দেয়। মিছিলটি রাজধানীর মহাখালী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মগবাজারে গিয়ে শেষ হয়। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার প্রাধান্য দিতে হবে এবং খুনিদের বিচারও দ্রুত করতে হবে। সকল অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামীর যুদ্ধ চলবেই চলবে ইনশাআল্লাহ। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দাবি জানান তিনি। কোন দুর্নীতির লেশ মাত্র পেলে জেলখানা আমরা আমাদের এমপিকে ঢুকাবো। সুতরাং একটি দুর্নীতিমুক্ত, সকল মানুষের অধিকার সম্পন্ন উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি আজ আপনাদের সামনে। এদিকে ৩৬ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় র্যালি করে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর। এআর বাদল, RTV, ঢাকা। আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবসেই বিকেল ৫টায় আলোচিত জুলাই ঘোষণাপত্র উপস্থাপন পাঠ করবেন তিনি। জুলাই যোদ্ধাদের নানা বিষয়ে প্রাধান্য পাবে জুলাই ঘোষণাপত্রে। গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করা হবে, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এছাড়া মানিক মে এভিনিউয়ে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে নানা আয়োজনের শুরু হয়েছে। অনুষ্ঠানে গানে গানে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের ১ বছর পালিত হচ্ছে। এতে অংশ নিয়ে বিজয় উৎসব পালনের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সব শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছেন। অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ জানাতে মানিক মে এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, জানাবেন যে অনুষ্ঠানের সবশেষ কি অবস্থা রয়েছে এবং এই অনুষ্ঠানমালা কি চলছে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আজকে ৩৬ জুলাই যে বিজয় উৎসব, গণ অভ্যুত্থানের যে বিজয়, সেটির জন্য মানিক মে এভিনিউতে এখন চলছে সেই উৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে এখানে আয়োজন করেছেন নানা রকম আয়োজন। ইতিমধ্যে আমার পিছনে আপনি যদি দেখাতে চাই, আপনি দেখতে পাবেন যে এখানে গানের তালে তালে দর্শকরা মেতে উঠেছে এবং গান হচ্ছে এবং বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই এই আয়োজন চলছে। ইতিমধ্যেই এখানে বৃষ্টি পড়ছে, তারপরেও মানিক মে এভিনিউতে যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা চলছে, গণ অভ্যুত্থানের স্বৈরাচার বিদায়ের মধ্য দিয়ে যে বাঙালি জাতি যে বিজয় লাভ করেছিল, চূড়ান্ত বিজয়, যে আত্মত্যাগের মধ্য দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, সেই বিজয়কে কেন্দ্র করেই এখানে যে আনন্দ উৎসব, সেই উৎসব ইতিমধ্যে এখানে হচ্ছে এবং কিছুক্ষণ পর পর এখানে গান চলছে এবং দর্শকরাও এখানে উপভোগ করছেন এই অনুষ্ঠানমালাগুলো। বিশেষ করে এই যে আয়োজন হচ্ছে, এই আয়োজনে বিজয় বৃষ্টি কিন্তু বাদ সাধতে পারেনি কোনো অবস্থাতেই। বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ আজকে যে ১ বছর সেটি উদযাপন করছে এবং এই শুধু এখানেই নয়, রাজধানী জুড়ে সারা দেশেই আয়োজন চলছে বিজয় উৎসবের নানা কর্মসূচি। সাংস্কৃতিক মন্ত্রণালয় এই আয়োজন করেছে এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছিলেন যে এখানে মঞ্চে মাতাচ্ছেন সঙ্গীত শিল্পীরা এবং এটি চলবে আজকে সারাদিন সন্ধ্যার পর পর্যন্ত। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। গণঅভ্যুত্থানের ১ বছরেও তেমন দৃশ্যমান হয়নি জুলাই আগস্টের সংঘটিত গণহত্যার বিচার, জানিয়ে বরাবরই ক্ষোভ জানিয়ে আসছে শহীদ পরিবারগুলো। এদিকে যৌক্তিক সময়ে সঠিক বিচার করতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার বিচার ও এর অগ্রগতি নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট। 5 আগস্ট 2024 অনেকের ক্যালেন্ডারে 36 জুলাই। অন্যায়, অবিচার ও শৃঙ্খল থেকে বেরিয়ে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, রচিত হয় দেশে এক নতুন ইতিহাস। এ বিজয় এমনি এমনি আসেনি, কেড়ে নিয়েছে 1400-র বেশি প্রাণ, আহত করেছে 25,000-এরও বেশি মানুষকে। তবে এ মুক্তির 1 বছরেও আশানুরূপ দৃশ্যমান হয়নি খুনিদের বিচার। দরকার নেই কোনো বিচারের। আমার সন্তানটা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য, কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। এদিকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে কাজ করছে দুটি বিশেষ ট্রাইব্যুনাল। বিচারের অগ্রগতি তুলে ধরে প্রসিকিউটর জানান, এ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক, যেগুলোর মধ্যে শেখ হাসিনার মামলা সহ 4টির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ 17 নেতা এবং ওবায়দুল কাদেরের মামলা সহ আরও 6টির। গত বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর জুলাই গণঅভ্যুত্থানের মামলার তদন্ত শুরু হয়। সাথে সাথে গত 15 বছরের যে বিচার বহির্ভূত হত্যা এবং গুম হয়েছিল তারও তদন্ত সিমালটেনিয়াসলি চলছে। আরও একটি ঘটনা তদন্ত আমরা করছি, সেটা হলো 2013 সালে শাপলা চত্বর যে ম্যাসাকার হয়েছিল। এর মধ্যে ট্রাইব্যুনালে সর্বমোট 4টি মামলায় 57 জন আসামির বিচার চলছে। 1 বছরের অগ্রগতিতে হতাশ এ আইনজীবী, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী তিনি। 1 বছরে পুলিশ মামলাগুলোকে যাচাই বাছাই করে চার্জশিট পর্যন্ত দিতে পারেনি, অনেক ক্ষেত্রে বিচারিক কার্যক্রম শুরুই করতে পারেনি। সেক্ষেত্রে তো হতাশার বড় জায়গা। তারপরেও হতাশ হলেও তো আমরা তো আর নৈরাশ্যবাদী না, আমরা আশাবাদী। আমি মনে করি যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো তো হয়েছেই। আমাদের সব রাজনৈতিক দল সবাই মিলেমিশে এই ব্যাপারে ঐক্য হয়ে আমার মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় 1 বছরে প্রায় 700 হত্যা মামলা সহ সারা দেশে 1600-র বেশি মামলা হয়েছে। এর মধ্যে 60 থেকে 70টি মামলার তদন্ত প্রায় শেষ বলে জানিয়েছে পুলিশ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। লালমনিরহাটে উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বর্ষণে আবারও বেড়েছে তিস্তার পানি। দ্বিতীয় দফায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। অনাহারে অর্ধাহারে দিন পার করছেন পানিবন্দী তীরবর্তী অঞ্চলের মানুষ। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস থাকায় আবারও বিপদসীমা ছাড়াতে পারে পানি প্রবাহ। লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল রবিবার সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে তা নিয়ন্ত্রণে আনে পানি উন্নয়ন বোর্ড। সোমবার সারাদিন পানি থাকে বিপদসীমার নিচে। এদিকে জেলার অন্তত 30টি গ্রামে পানিবন্দী হয়ে আছে প্রায় 8000 মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের তো সবকিছুই সমস্যা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো সমস্যা, খাদ্যের সমস্যা। বাড়িঘর তলে আছে, চুলে টুলে ভাবিছে, কোনো করি খাবার মতন বুদ্ধি নেই। রান্না বান্না এখনো করতে পারি নাই, চুলে তলে যাইছে নেই বাবারে। আমার তো যে মাঠে কাজ করি খাই, এখন তো বন্যা আসছে, এখন কি করে খাবো? আমার বাড়ি ঘর সবগুলো তলে গেছে, কিছু খাবার নাই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা এ কর্মকর্তার। বন্যা পূর্বাভাস এবং সতর্কতার তথ্য মতে আগামী 48 ঘন্টার দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে যেসব ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে আমরা সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছি। আবরার মাহি, RTV। কাপ্তাই লেকের পানি বিপদসীমা অতিক্রম করায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে লেক থেকে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এর আগে কাপ্তাই লেকের পানির উচ্চতা 107 ফুট হওয়ায় সকালে জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে পানি বাড়তে থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করে গত রাতেই জলকপাট খুলে দেওয়া হয়। এ বিষয়ে নিম্নাঞ্চলবাসীকে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।
নারীদের অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক লাওসের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে ভিয়েন্তিয়েনে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন পিটার বাটলারের শিষ্যরা। শক্তিশালী প্রতিপক্ষের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে জয় নিয়ে বাছাই পর্ব শুরু করতে চায় বাংলাদেশ। অনূর্ধ্ব 20 সাফ শিরোপা জয়ের পাশাপাশি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা বাংলাদেশ দলের বেশিরভাগ ফুটবলারই আছেন এই দলে। তাই তো এইচ গ্রুপে শক্তিশালী দল হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপে আফ্রিদাদের অন্য প্রতিপক্ষ হলো দক্ষিণ কোরিয়া ও তিমুর লেস্তে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।